নমস্কার, আপনারা দেখছেন ডিএনএন বাংলার। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি মনীষা। আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নারকীয়ভাবে ধর্ষণ তারপর হত্যা, এর প্রতিবাদের মিছিল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি অবস্থান, বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি। দেখা গেছে রাজনৈতিক মিছিল, অরাজনৈতিক মিছিল, পড়ুয়ারা মিছিল করেছে, আবার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষও কিন্তু ক্ষিপ্ত হয়েই মিছিলে পার্টিসিপেট করেছে। এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছে তৃণমূল নেতা কৌশিক শীল। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, না দেখুন, আরজি কর কলেজে যেটা হয়েছে সেটা তো নক্কারজনক ঘটনা, অন্যায়, খুবই খারাপ। মানে সেটাকে এক্সপ্লেন করা যায় না ভাষা দিয়ে। তার জন্য প্রতিবাদ সর্বত্র হচ্ছে, আমরাও তো প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ চলছে, সাধারণ মানুষ, পড়ুয়া, গৃহবধূ, তারা সবাই রাস্তায় নেমেছেন। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে প্রতিবাদের জায়গায় কিছু রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে আর কি। সেটা আমরা লক্ষ্য করছি, যেটা এই প্রতিবাদে কাম্য ছিল না। কারণ মুখ্যমন্ত্রী আপনার 10 তারিখে অলরেডি বলে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বার্তা খুব স্পষ্ট ছিল যে পুলিশকে নির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেছেন, দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। ফাস্ট ট্র্যাক আদালতে তার বিচার করে দ্রুত শাস্তি, মুখ্যমন্ত্রী নিজে ফাঁসি চেয়েছেন। এবং মুখ্যমন্ত্রী যারা আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তাদেরও বলেছেন যে আমি তাদের পাশে আছি, এবং সতীর্থ হারানোর জ্বালা কতটা সেটা আমি নিজেও জানি, আমি সেই আন্দোলনের সঙ্গে রয়েছি। এবং পাশাপাশি বলেছেন যে অন্য কোনো এজেন্সি, তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে চায় তারাও স্বাগত। তা সেই মোতাবেক এখন বিজেপি কেন্দ্রীয় সরকারে রয়েছেন, সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, তারা তদন্তভার নিয়েছেন, হাইকোর্টও তাদের তদন্তভার দিয়েছেন। তো সেই তদন্ত চলছে। কিন্তু একটা ব্যাপার আমাদের যেটা খারাপ লাগছে, সেটা এতটা ডিলে কেন? মানে কলকাতা পুলিশের হাতে প্রথম 3 দিন যে তদন্ত ভার ছিল, সেখানে একজন গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তারপরে আর কোনো গ্রেপ্তার নেই। কি হচ্ছে ব্যাপারটা আমাদের কাছে খুব পরিষ্কার। মানে আমাদের কখনো মনে হচ্ছে যে বোধহয় কেন্দ্রীয় এজেন্সি, একদম পরিষ্কার করে বলছি, বোধহয় কেন্দ্রীয় এজেন্সি ইচ্ছাকৃত এটাকে ডিলে করে বাংলাতে এরকম একটা নৈরাজ্য অবস্থা সৃষ্টি করার চেষ্টা কেন্দ্রীয় সরকার করছেন, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে। আচ্ছা, দেখা যাচ্ছে থানা ঘেরাও যে কর্মসূচি, সেই থানা ঘেরাও কর্মসূচিও চলছে এবং সেটা বিরোধী দল থেকেই আসছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়সীমার মধ্যেই কিন্তু তার পদত্যাগ করতে হবে। এই ঘটনাটার সাথে মানে পাশাপাশি একটা মিটিং চলছে, মিছিল চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, যেটা কিনা বলছে শুভেন্দু অধিকারী, এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক এবং এই বিষয়ে আপনি কি বলছেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, ইস্যুটা খুব সেন্সিটিভ। মানুষ এই ইস্যুর জন্য সবাই রাস্তায়, আমরাও প্রতিবাদ জানাচ্ছি, সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে। লাস্ট লোকসভা নির্বাচনে শুভেন্দু বাবুর নেতৃত্বে বাংলার বিজেপি ল্যাজে গোবরে হয়েছে, এবং সেইখানে আজকে শুভেন্দুবাবু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের জায়গা ফেরত এবং নিজের রাজনৈতিক ফায়দা তোলা, মানে যেটাকে আমরা ঘোলা জলে মাছ ধরা বলি, উনি সেটা নেমেছেন। উনি বুঝতে পারছেন না যে এটা করে লাভ নেই। এই যে আপনার শুভেন্দু অধিকারী বলে ফেললেন যে নবান্ন অভিযান হবে। কেন নবান্ন অভিযান হবে? নবান্ন অভিযান কেন হবে? তাহলে সিজিও কমপ্লেক্স ঘেরাও করুক শুভেন্দু অধিকারী। সেটা না করে এই এত মানুষ প্রতিবাদ করছেন, উনি বোধহয় ভেবে ফেলেছেন সব মানুষ বোধহয় বিজেপির পতাকার নিচে চলে এসেছে। মোহ দুদিনে ভঙ্গ হবে, মোহ কেটে যাবে। আর শুভেন্দুবাবু এত পদত্যাগের কথা বলছেন। 14ই আগস্ট নন্দীগ্রামে একজন মহিলাকে বিবস্ত্রা অবস্থায় 300 মিটার রাস্তায় প্রকাশ্য দিবালোকে ঘোরানো হয়েছে। তার ছোট মেয়েকে কি বলবো, মানে মলেস্টেশন করা হয়েছে। গতকাল আসামেতে একজন ছাত্রী, সে টিউশন ছেড়ে বাড়ি ফিরছিল, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। আসামে কাদের গভর্নমেন্ট? আসামে যদি বিজেপির গভর্নমেন্ট হয়, তা বিজেপির মুখ্যমন্ত্রী আসামের, তার পদত্যাগ চাইছেন কি? আগে তো এটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করুন। নন্দীগ্রামে যে বিজেপি মাতব্বরের কারণে
আজকে সেই মহিলাকে বিবস্ত্র অবস্থায় তাকে 300 মিটার রাস্তায় হাঁটানো হলো, সেটার ব্যাপারে শুভেন্দুবাবু কিছু বলুন, আপনারা প্রশ্ন করুন, সংবাদ মাধ্যমকে বলবো, সবিনয়ে বলবো, তাকে প্রশ্ন করুন, তার কি উত্তর আমরা দেখি। আর পদত্যাগ, ওই যে বললাম, উনি দেখেছেন যে প্রচুর মানুষ রাস্তায়, উনি ভেবে ফেলেছেন সবগুলোই আমাদের লোক, এরা সবাই গিয়ে নবান্নে আজরে পড়বে এবং সরকার ভেঙে যাবে। যাদের মাজা ভেঙে গেছে পশ্চিমবঙ্গে, তারা আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এছাড়া কিছু না। আচ্ছা, ঠিক 1 বছর আগে কিন্তু যাদবপুরেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তার 1 বছর পরে আবার এই ধরনের একটা ঘটনা ঘটলো। সামনেই রয়েছে আগস্টের শেষে এই তৃণমূলের একটা ঐতিহাসিক স্টুডেন্ট ছাত্র সমাবেশ রয়েছে, তো কি হতে চলেছে, আপনার কি আইডিয়া বা এই বিষয়ে কি বলতে চাইছেন? দেখুন, আমাদের ছাত্ররাও তো রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এখন এই প্রতিবাদগুলো হওয়া দরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে। কেন হওয়া দরকার? সমাজে এই যে ঘৃণ্য মানুষগুলো, একটা পর্দার আড়ালে তারা রয়েছেন, একটা ভদ্রতার আড়ালে তারা এই ঘৃণ্য মানুষগুলো রয়েছেন, এবং সময় এবং সুযোগ যখনই এরা ম্যাচ করিয়ে ফেলে, তখনই এই ধরনের নোংরা ঘটনাগুলো ঘটায়। এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে গেলে যেমন মহিলারা, মা বোনেরা যেমন রাস্তায় নেমেছেন, পুরুষরাও, অনেক পুরুষ আছে রাস্তায় নেমেছেন, নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে সিনেমার জগতের মানুষ, লেখক লেখিকা, প্রত্যেকে নেমেছেন, এবং আমরাও রাস্তায় নেমেছি, আমরাও আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। আন্দোলন করার থেকে বলা ভালো প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদটা আমরা জানাচ্ছি কাকে? এই প্রতিবাদটা জানাচ্ছি সেই রেপিস্টকে, যারা সমাজের একটা সুন্দর মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভয় দেখানো চলছে প্রতিবাদের মাধ্যমে, যে তোমরা যদি ভবিষ্যতে আর কোনো মা বোনের সঙ্গে এই অভব্য আচরণ করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পাবলিক ছাড়বে না, বা মানুষ তোমাদের ক্ষমা করবে না। আজকে দিদি বোনেদের মায়েদের প্রতিবাদের মাধ্যমে, তাদের জমায়েতের মাধ্যমে সেই কথাটাই বারংবার আসছে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা বহু পুরনো দিন ধরে চলে আসছে। আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমিও 28শে আগস্ট করেছি, এবং সেটা এখন যারা রয়েছে, রাজ্যের সভাপতি রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন ছাত্রের, তারা এটা করছেন, করবেন। সেখানে ছাত্রের তরফ থেকেও নিশ্চিতভাবে প্রতিবাদ হবে। এবং আমাদের দেখবেন যে 28শে আগস্ট ছাত্র সমাবেশে শুধু ছাত্ররা থাকেন না, শিক্ষকরা, অধ্যাপকেরা তারা আসেন, প্রিন্সিপাল স্যারেরা থাকেন, এবং নিশ্চিতভাবে আমাদের যারা শিক্ষক মহাশয়, তারাও ছাত্র ছাত্রীর সামনে এই সামাজিক অপরাধকে তুলে ধরবেন, তার প্রতিকারের কথা তুলে ধরবেন। ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে এটাকে কন্ডেম করবেন। এই ধরনের ঘটনা, লজ্জার ঘটনা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে, বাংলায়ও হয়েছে, পূর্বেও হয়েছে, এখনো চলছে। এটা যাতে পাকাপাকিভাবে বন্ধ হয়। এবং আমাদের দলনেত্রী অলরেডি আপনার একটা রিকোয়েস্ট লেটার প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, যে যাতে যত দ্রুত অর্ডিন্যান্স জারি করে এই ধরনের ধর্ষণজনিত ঘটনাগুলো বা মহিলাদের উপর অত্যাচার জনিত ঘটনাগুলোকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করে এবং কঠিন সাজা তাদের দেওয়া যায়, সেই ব্যাপারে কেন্দ্র সরকার যাতে ব্যবস্থা নেন, কারণ আইন প্রণয়ন তো তারাই করবেন। এবার সেই অনুযায়ী এটা চলছে। ছাত্র সমাবেশ নিশ্চিতভাবে ছাত্র সমাবেশের মতো হবে। আর এর কনটেক্সটে আর একটা কথা বলে রাখি, 27 তারিখে যে ছাত্র সমাজের কথা বলা হয়েছে, এর আগে ইউজিসি নেট ছিল, ইউজিসি নেট সেটা পোস্টপন্ড হয়েছিল কারণ কোয়েশ্চেন পেপার আউট হয়ে গিয়েছিল। আবার ইউজিসি নেট এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাটায় প্রচুর পরিমাণে স্কলার, যারা ধরুন সায়েন্টিস্ট, আমরাও নেট কোয়ালিফাই করেছি, যারা সায়েন্টিস্ট, তারা সায়েন্টিস্ট হবার জন্য যোগ্যতা অর্জন করবেন, যারা লেকচারার হবেন তারা যোগ্যতা অর্জন করবেন, যারা স্কলার হিসাবে কাজ করবেন কোনো জায়গায় বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টে, তারা এখান থেকে হবেন। সেই পরীক্ষার দিনে এই ধরনের পাগলামি বিজেপির, এবং শুভেন্দুবাবুই তো বলেছেন। এবং শুভেন্দুবাবু কি চাইছেন? রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে। শুভেন্দুবাবুর ভাষাতেই সেটা পরিষ্কার, যে 27 তারিখে আপনি হয় পদত্যাগ করুন, নয় 27 তারিখে গুলি চলবে। ভাই, তুমি যদি শান্তিপূর্ণ অবস্থান করো, তুমি যদি শান্তিপূর্ণভাবে বিচার চাও, জাস্টিসের মানে জাস্টিস চাও জুডিশিয়ারির কাছ থেকে, তো তুমি শান্তিপূর্ণভাবে চাও। একটা প্রক্রিয়া তদন্ত চলছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটাকে তদন্ত করছেন। আমরা বরঞ্চ সেখানে তদন্তকারী সংস্থার কাছে বারবার জানতে চাই যে কতটুকু আমাদের ব্যাপারটা নিয়ে এগোলো, এবং আমাদের যে বোনটি আরজি করে মারা গেছেন, তার অপরাধকারী যে অন্যায় করেছে, একাধিক বা একজন যেই করুন না কেন, তাদের কত দ্রুত শাস্তি হবে। আমরা সেটা না চেয়ে আমরা বাংলায় নবান্ন ঘেরাও করতে গিয়ে
একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে গুলি চলাবার মতো পরিস্থিতি তৈরি করব, এটা যদি শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হয়ে বলেছেন, তো বিরোধী দলনেতা হিসাবে রাজ্যবাসীর কতটা দায়িত্ব তিনি নিচ্ছেন রাজ্যবাসী সেটা পরিষ্কার বুঝতে পারছেন, এবং তিনি কতটা সংবেদনশীল সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে। আচ্ছা, যখন ঘটনাটি ঘটেছিল তখন আরজি কর থেকে ফোন করে বলা হয়েছিল সেই মেয়েটি, পড়ুয়াটি বা সেই তরুণী চিকিৎসকটি নাকি আত্মহত্যা করেছে। পরে কিন্তু দেখা গেল যে ধর্ষণ করা হয়েছে, তারপরে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে। তাহলে আত্মহত্যা বলে কি কোথাও গিয়ে বিষয়টাকে, কারণ এর আগে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটাকেও একটা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং আরজি করে ওই ঘটনাটিকে কাইন্ড অফ একটা চাপা দেওয়াই বলা বাহুল্য, কারণ আত্মহত্যা বলা হয়েছে, এটা তো আত্মহত্যা কোথাও হয়নি, ধর্ষণ হয়েছে তারপরে হত্যা। চাপা দেওয়াটা হয়েছে কেন? এতে কোথাও কি পুলিশ প্রশাসন এর জন্য দায়ী, বা আরজি করের কোনো মূল মাথা এর সাথে জড়িত রয়েছে? এই বিষয়ে আপনি কি বলছেন? প্রথমত, আজকে হয়ে গেল আপনার 9 তারিখে ঘটনা ঘটেছে, আজকে হয়ে গেল 24 না 25, 24 বোধহয়। তো আমারও প্রশ্ন যে হু ইজ হি, যিনি বলেছেন ফোন করে, যিনি পরিচয় দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আমি গতকাল আমার ফেসবুকে আমি লিখেছি যে এখন তো ফোন ট্র্যাক করা খুব ইজি ব্যাপার, খুব ইজি ম্যাটার, এবং আমি এই ল্যাঙ্গুয়েজে কোড অ্যান্ড কোড আমি লিখেছি যে সিবিআই এর কাছে সেটা টুস্কি, 2 মিনিটে টাইম লাগে। মেয়েটির বাবা, মানে আমাদের সেই পড়ুয়া ছাত্রীর ডাক্তারের বাবা, তিনি বলছেন, আমি তার ভিডিওগ্রাফিও আপলোড করেছি, তিনি বলছেন যে তাকে জানানো হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার, এবং তিনি জানিয়েছেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা তো সিবিআই এর কাছ থেকে এটুকু আশা করতে পারি যে এই এতদিন কেটে গেল, আজকে প্রায় 9 থেকে 24, প্রায় 14 দিন, 13 দিন পার হয়ে গেল, সিবিআই তাকে ট্রেস করতে পারলো না যে কোন ভদ্রলোক যে তাকে ফোন করে জানালেন। প্রথম এটা এক। দ্বিতীয় কথা, দেখুন, আপনি আজকে যদি আমাকে আমাকে নিয়ে প্রচার করেন বেশি, তা মানুষ আমাকে কি দেখবে? আমার এই রূপটা দেখবে। এর মধ্যে আমি যদি নোংরা হই, সেটা মানুষের চোখে তো ইনিশিয়ালি তো আসবে না। আজকে একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম তিনি স্বাস্থ্যরত্ন পুরস্কার দিয়ে দিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার সিট গঠন করলো। হ্যাঁ, রাজ্য সরকার প্রথমে তাকে যে বদলি করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে আবার প্রিন্সিপাল হিসাবে, সেই জায়গাটা নিশ্চিতভাবে আমিও বলছি সেটা রাজ্য সরকার কেন করেছিলেন, এটা নিশ্চিতভাবে দল রাজ্য সরকারের কাছে প্রশ্ন রাখবে কোনো এক সময়। এখন তো প্রশ্ন রাখার সময় নয়, প্রশ্ন রাখবে। কিন্তু তারপরে যে সরকারের পক্ষে সিট গঠন করে তাকে শাস্তি দেওয়ার কথা, আজকে তাকে সকালবেলা ডেকে পাঠাচ্ছে, রাত্রিবেলা তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে সিবিআই বা ইডি যখন তদন্ত করেছেন, এই যে সন্দীপ ঘোষ নিশ্চিতভাবে প্রভাবশালী, এটা কেউ বলার অপেক্ষা রাখে না, এটা প্রশ্নাতীত। তাহলে অন্যান্য প্রভাবশালীকে কাস্টডিতে নিয়ে যাতে সে প্রভাব বিস্তার না করতে পারে, ইডি এবং সিবিআই এর আগে বহু পুরনো রাজ্যের বিভিন্ন কেসেতে তাদের কাস্টডিতে নিয়ে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন। তো আজকেই সন্দীপ ঘোষকে কেন বারবার ডাকা হচ্ছে আর বারবার ছেড়ে দেওয়া হচ্ছে? কেন সিবিআই তাকে কাস্টডিতে নিয়ে, এত প্রভাবশালী ব্যক্তি যে 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার হতে পারে, হয়ে আবার এক জায়গাকার প্রিন্সিপাল হয়ে দাঁড়াতে পারেন, তারপর তাকে না রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। তাহলে সেই প্রভাবশালী ব্যক্তিকে কেন আজকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে, কেন তাকে ডিটেন করে, কেন এই প্রভাবটাকে নষ্ট করে, কেন তাকে এই ব্যবস্থা করা হচ্ছে না? এটা তো সিবিআই বলতে পারবে, এক। দ্বিতীয় কথা, কতটা ধামাচাপা দেওয়া হয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে আপনার প্রমাণ লোপাটের কথা আসছে। যদি হয়ে থাকে, ভারতীয় দণ্ডবিধিতে প্রমাণ লোপাট হচ্ছে আপনার শাস্তিযোগ্য অপরাধ। সিবিআই তদন্ত করছেন। তা সিবিআই যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ সরকারের থেকে কেউ, ইভেন যদি সিপিও প্রমাণ নষ্ট করতে চান, সিপি তো সকাল থেকে হাজির ছিলেন, এসিপি যদি প্রমাণ নষ্ট করতে চান, সন্দীপ ঘোষ যদি প্রমাণ নষ্ট করতে চান, বা এই ধরনের যারা প্রভাবশালী ওখানে যারা মাথা আর্জি করেন, তারা যদি প্রমাণ নষ্ট করতে চান, তাহলে নির্দিষ্ট আইনের ধারায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এই প্রশ্ন তো আমিও সিবিআই এর কাছে রাখছি। আচ্ছা, সর্বোপরি বলা হচ্ছে যে আজকে বেশ কয়েকদিন ধরে স্কুলগুলো থেকে, স্কুল চলাকালীন শিক্ষকরা এবং পড়ুয়ারা বেরোচ্ছে,
মানে মিছিলে বেরোচ্ছে, প্রতিবাদ মিছিলে বেরোচ্ছে, এবং এই মিছিলে বেরোনোর দরুন কিন্তু তাদের আজকে একেবারে যে রয়েছে, শিক্ষা দপ্তর, উঁচু দপ্তর রয়েছে, সেখান থেকে কিন্তু তাদের 3টে স্কুল হাওড়া হুগলি মিলিয়ে শোকজ করা হয়েছে। এই বিষয়টা আপনি কি বলছেন? প্রথমত, আমি ফেসবুকে কিছুদিন আগে দেখলাম একটি ছোট্ট মেয়ে, বয়স খুব বেশি হলে 8 বছর হবে, একটা কবিতা পাঠ করছে এই ঘটনার পর। কবিতা পাঠের মূল বিষয়টা হচ্ছে, মানে কবিতাটা আমার মনে নেই, তার ভাবার্থ হচ্ছে তার কাকা তার গায়ে হাত দিয়েছে। এটা বলছে কে? একটি 8 বছরের মেয়ে, যে এখনো টাচ সম্বন্ধে তার জ্ঞান নেই। তাকে দিয়ে এটা করানো হচ্ছে। দেখুন, প্রতিবাদের স্বতঃস্ফূর্ততা আছে এবং দরকার প্রতিবাদ। আমি বারবার বলছি, এই ঘটনা নিয়ে সর্বস্তরের সমস্ত জায়গায় প্রতিবাদ দরকার। বোন, মা, দিদিদের সঙ্গে আমরা যারা ভাই দাদারা আছি, আমরা নিশ্চিতভাবে তাদের সঙ্গে আছি। আজকে স্কুলে কেউ আন্দোলন করতেই পারে, মিছিল করতেই পারে, দিদিমণিরাও পারেন, মাস্টারমশাইরাও পারেন, সবাই পারেন। কোর্ট কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিয়েছে, সেটা স্কুল ড্রেসে হবে না এবং স্কুল আওয়ারের মধ্যে হবে না। গতদিন বেগমপুর স্কুলের মাস্টারমশাইরা প্রতিবাদ করলেন স্কুল ছুটির পর বেগমপুর প্রতীক্ষালয়ে, এবং সব থেকে আশ্চর্য ঘটনা, এক দিদিমণি খুব সুন্দর বক্তব্য রাখলেন। তারপরেই ঘড়ির কাঁটাটা যখন ট্রেনের সময়ের সঙ্গে গায়ে গায়ে লেগে যাচ্ছে না, মাস্টারমশাইরা কিভাবে বেগমপুরের ওই প্রতীক্ষালয় যেখানে প্রতিবাদ হচ্ছিল সেটা ছেড়ে কি করে বেগমপুর স্টেশনে গিয়ে ট্রেনটাকে ধরবেন সেটার চেষ্টা করলেন। দেখে অবাক লাগলো। আমিও শিক্ষকতা করি, দেখে অবাক লাগলো যে প্রতিবাদ যদি 1 ঘন্টা দাঁড়িয়েই যাই, অসুবিধে কি? বা 1 ঘন্টা পরেও যদি হয়, যেসব স্কুল প্রতিবাদ করতে চাইছেন, যেসব ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে চাইছেন, খুব মাইনরকে নিয়ে এ প্রতিবাদ না করাই ভালো, কারণ তার মন মানসিকতার উপর একটা বিকৃত প্রভাব পড়বে বলে আমার মনে হয়, এবং মনোবিজ্ঞানীরাও বোধহয় একই কথা বলবেন। আর মাস্টারমশাইরা, দিদিমণিরা বা আমাদের 11-12-এর যারা ব্যাপার, মানে জাস্ট অ্যাডাল্টহুড টিনেজার, যারা জানে এই ব্যাপারগুলো, যাদের গুড টাচ ব্যাড টাচ শেখানো হয়, তারা নিশ্চিতভাবে প্রতিবাদ করুন, এবং সেটা স্কুলের আওয়ারের বাইরে করুন, কোনো অসুবিধা নেই। প্রতিবাদ হোক, আমরাও চাইছি প্রতিবাদ হোক। এই প্রতিবাদের ভাষা এবং আওয়াজ এতটাই দৃঢ় হোক, সমাজের লুকিয়ে থাকা ভদ্র মুখোশের ধর্ষকরা ভয় পেয়ে যাক, তারা আইদার তাদের মনোপ্রবৃত্তিকে বদলে নিক, না হলে নিজেরা সমাজ থেকে সরে যাক। বারবার চাইছি প্রতিবাদ হোক, কিন্তু তার ছন্দ থাকুক, তার অভিমুখ থাকুক। এই যে প্রতিবাদ হচ্ছে নবান্নে, কিসের প্রতিবাদ? মমতা ব্যানার্জির পদত্যাগ, আপনিই বললেন, চেয়ে লাভ কি? মমতা ব্যানার্জি কি ইনভলভ? কোনো, আমার স্কুলে, আমি আপনাকে বলি, আমার স্কুলে 56টি ঘর, 48টি ঘর খোলা হয়। এর মধ্যে আমি আজকে এখানে বড় বড় কথা বলছি, একটু বলে নিই, আমি এখানে বড় বড় কথা বলছি, আমার মন নিয়ে যদি কোনো নোংরা মানসিকতা থাকে, আমি কোনো আমার ছাত্রীর সঙ্গে সেই বন্ধ ঘর খুলিয়ে আমি যদি সেখানে তার সঙ্গে অভব্য আচরণ করি, তার দায় কি আমার হেডমাস্টার মশাইয়ের? না তার দায় আমার স্কুলটা যে জুরিডিকশনে পড়ে তার বিডিও সাহেবের? না আমার ডিআই সাহেবের? না আমার মুখ্যমন্ত্রীর? না আমার শিক্ষামন্ত্রীর? বলুন তো, আমার দায় নয়? সুশীল সমাজের দায় নয়? আমি একজন টিচার, আমি শিক্ষকতা করি, আমার দায় নয়? আমার মধ্যে সেই শিক্ষা, সেই প্রবৃত্তি থাকবে না যে কেন আমি আমার ছাত্রী, সে আমার কন্যাসম, তার সঙ্গে কেন আমি এই ধরনের আচরণ করব? এর দায় চাপিয়ে দিলেই হবে মুখ্যমন্ত্রীর উপর? আশ্চর্য ব্যাপার। এটাই মানুষ। দেখুন, মানুষ তার, আমরা বাঙালি তো, আমাদের আবেগ একটু বেশি, আমরা সেই আবেগ নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। আজকে যে নোংরা রাজনীতি হচ্ছে না, সেই রাজনীতি দেখে মানুষ আর প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে না যে কাদের সঙ্গে প্রতিবাদ করছি, যাদের প্রতিবাদটা পুরো এক পেশে, যে বিজেপির নেতৃত্ব দাঁড়িয়ে প্রতিবাদ করাচ্ছেন সামনের সারিতে যারা রয়েছেন, যে সিপিএম নেতৃত্ব দাঁড়িয়ে সামনের সারিতে রয়েছেন, তাদের ইতিহাসগুলো তারা খুঁজে দেখুন না। তাদের ইতিহাসগুলো, বা বর্তমানে যেটা হচ্ছে, শুভেন্দুবাবু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, আবার বলছি, শুভেন্দুবাবু আসামে গিয়ে কি বলবেন? শুভেন্দুবাবু মণিপুরে গিয়ে কি বলবেন? শুভেন্দুবাবু উত্তরপ্রদেশে গিয়ে কি বলবেন? হাতরাস নিয়ে শুভেন্দুবাবু কোথায় ছিলেন? উন্নাস নিয়ে শুভেন্দুবাবু কোথায় ছিলেন? 14ই আগস্ট নন্দীগ্রাম, নিজের কনস্টিটিউয়েন্সি, সেখানে একটি মহিলাকে ওইভাবে তাকে হাঁটানো হলো 300 মিটার, তাই নিয়ে শুভেন্দুবাবু বা বিজেপির নেতৃত্ব যারা যারা রয়েছেন তাদের বক্তব্য কি আছে? এটা তো মানুষও জানতে চাইছে। আমি তৃণমূল কংগ্রেস করি, আমি জানতে চাইছি শুধু নয়, এটা মানুষও জানতে চাইছে। এবং শুভেন্দুবাবু
কে এর উত্তর দিতে হবে। শুভেন্দুবাবু দিতে বাধ্য থাকবেন বিরোধী দলনেতা হিসাবে, কারণ বিরোধী দলনেতা হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন দায়িত্ব রাজ্য পাট চালানো, বিরোধী দলনেতা হিসাবে মানুষের আওয়াজকে ভদ্রভাবে নির্দিষ্ট অভিমুখে তুলে ধরা বিরোধী দল গণতন্ত্রে বিরোধী দলের এটা কাজ, যেটা শুভেন্দুবাবু করছেন না। শুভেন্দুবাবু রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করে, গন্ডগোল তৈরি করে রাজ্যে একটা নৈরাজ্য তৈরি করছেন, বাংলার মানুষ সেটা বুঝতে পারছে। ধন্যবাদ। একেবারে আমি কথা বললাম তৃণমূল নেতা যিনি রয়েছেন কৌশিক শীল, তার সাথে। তার কথায় কিন্তু স্পষ্ট ধর্ষক বা যারা এই দোষ করেছে, অর্থাৎ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা একজন না একাধিক জন, তা কিন্তু স্পষ্ট নয়। তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি তিনি দাবি করছে। এবং সমাজে যে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে, যারা সভ্য মানুষের মুখোশ পরে অসভ্যজনক কাজ করে চলেছে, তাদের ধিক্কার জানায় এবং তাদের ফাঁসিরও থেকে যদি আরো কঠিনতম সাজা কিছু থেকে থাকে, তাহলে যেন সেটাই তাদের হয়। আপনারা এই বিষয়ে কি বলছেন? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।